আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। চলছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ২১টি হলের ২২৪টি বুথে সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। বিরতিহীনভাবে চলবে বিকেল ৫টা পর্যন্ত। OMR ব্যালট পদ্ধতিতে ভোট হচ্ছে। মোট ভোটার ১১,৮৯৭ জন। সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। ভোট দেওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তারা। এছাড়া নিরাপত্তায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ ও আনসার। কেন্দ্র পর্যবেক্ষণের জন্য রয়েছে ৮০টি সিসি ক্যামেরা। দুজন ম্যাজিস্ট্রেটের পাশাপাশি শিক্ষকদের মনিটরিং টিম সহ অন্যরা পুরো ক্যাম্পাসে দায়িত্ব পালন করছেন। এই বিষয়ে আরো জানাতে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হল থেকে সরাসরি যোগ দিচ্ছে সহকর্মী ওমর ফারুক। ভোটের পরিবেশ নিয়ে বিস্তারিত জানাবেন। বিশ্ববিদ্যালয়তে মীর মোশাররফ হোসেন হল রয়েছে, সেই হলে কিন্তু আমি যে ভোট করা হয়েছে সেই হলের ভোটেই আমি অবস্থান নিয়েছি। তো আমি আপনাকে জানিয়ে রাখি, দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আজকে সেই জাতীয় নির্বাচন, সেই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেই নির্বাচনকে ঘিরে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। পুলিশ বাহিনীর পাশাপাশি বিভিন্ন অন্য বাহিনীর সদস্যরাও কিন্তু বিশ্ববিদ্যালয় এলাকায় জুড়ে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তো সকাল ৯টা থেকেই কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলগুলোতে। তো আমি এই মুহূর্তে রয়েছে মীর মোশাররফ হোসেন হল। এই হলে কিন্তু শক্তিশালী দুজন প্রার্থী রয়েছেন। সেই প্রার্থীর ছাত্র শিবিরের যে প্রার্থী রয়েছেন আতিকুল্লাহ, তিনি কিন্তু 10টায় ভোট দেবেন। এই হলেই কিন্তু তিনি ভোট দেবেন। এছাড়া ছাত্র দলের যে ভিপি প্রার্থী শেখ সাদি কিন্তু তিনিও এই বুথেই কিন্তু ভোট প্রদান করবেন। এইখানে মীর মোশাররফ হোসেন হলে কিন্তু 10টি বুথ রয়েছেন, 467 ভোটার রয়েছেন এই হলে, কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে রাখছি। এছাড়া কিন্তু বিশ্ববিদ্যালয়ে আরো 20টি হল রয়েছে, সেই হলেও কিন্তু একযোগে ভোট চলছে। কিন্তু আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই মীর মোশাররফ হোসেন হলে কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু একটি ভোট হয়েছে। ভোটারদের কিন্তু সকালে কিন্তু ভোট প্রক্রিয়াটা বুঝতে একটু সময় লাগছে, যে কারণে ভোট প্রদান একটু বিলম্ব হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন নির্বাচন কমিশনের লোকজন। তো নির্বাচন নিয়ে কিন্তু উৎফুল্ল শিক্ষার্থীরা, কিন্তু দীর্ঘ ৩৩ বছর পর এই নির্বাচন অনুষ্ঠান আয়োজন করায় কিন্তু তারা বেজায় খুশি রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তাদের যে দীর্ঘদিনের প্রতীক্ষার প্রহর গুনতে আজ কিন্তু সেই প্রতীক্ষা শেষ, এবং তাদের যে স্বপ্ন ছিল জাকসু, সেই জাকসু কিন্তু আজকে বাস্তবে রূপ দিতে চলেছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। হামিদা। শুনছিলাম মীর মোশাররফ হোসেন হল থেকে, সেখানে ছিলেন আমাদের সহকর্মী ফারুক। ধন্যবাদ আপনাকে। বিশ্ববিদ্যালয়ের আরেক হল আর বিরুনি হলে আছেন আমাদের আরেক সহকর্মী রাজিউল ইসলাম পলাশ, আপনি জানাবেন যে কেন্দ্রে ভোটার উপস্থিতি সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? জি ফাহমিদা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আল বিরুনি হলে। আমি এইখানকার পরিস্থিতি যদি আপনাকে একটু জানাবো যে ভোটার বা উপস্থিতি এখন পর্যন্ত তেমন দেখা যাচ্ছে না। আস্তে আস্তে ভোটার উপস্থিতি হচ্ছে। আর আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, সেটি ব্যাপক নিরাপত্তার বলয় ঘিরে রাখা হয়েছে। আমরা জানতে পেরেছি যে প্রায় 1800 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে এই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। দীর্ঘ 33 বছর পর এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, জাকসু নির্বাচন ও হল সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে ছাত্রছাত্রীদের মাঝে যে আনন্দ এবং উল্লাস আমরা দেখতে পেয়েছি, তা এখন পর্যন্ত বিরাজমান রয়েছে। কোনো ধরনের কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো ধরনের অপরিস্থিতি বা মানে খারাপ কোনো পরিস্থিতি আমরা দেখতে পাইনি। এই মুহূর্তে আলবিরুনি হলে রয়েছি। আলবিরুনি হলে মোট ভোটার সংখ্যা রয়েছে 210 জন। ভোটার পরিস্থিতি যদি আমি আপনাদেরকে দেখাই, এখন পর্যন্ত এখানে ভোটার উপস্থিতি আসে নাই, এখন পর্যন্ত এখানে ভোটার উপস্থিত হয় নাই। তবে আমরা অন্যান্য কেন্দ্র ঘুরেছি, সেখানে দেখেছি যে ভোটার উপস্থিতি ভালো রয়েছে। আইন শৃঙ্খলার পরিস্থিতি যদি বলি যে এইখানে প্রায় 1200 পর্যন্ত আইন শৃঙ্খলা সদস্য রয়েছে। তারা সার্বিকভাবে আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করছে। নির্বাচন কমিশনের সাথে আমরা কথা বলেছি, এখানে 25টি পদে 177 জন বিভিন্ন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর মোট ভোটার সংখ্যা রয়েছে 11,857।
সার্বিকভাবে সকল পরিস্থিতি এখন পর্যন্ত ভালো রয়েছে, কোনো ধরনের কোনো অপ্রীতিকর অবস্থা দেখা যায়নি। ফাহমিদা, এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন। প্রতিষ্ঠার ৫৪ বছরে দশমবারের মতো গঠিত হচ্ছে জাকসুর কমিটি। এবার কেন্দ্রীয় সংসদে ২৫টি পদে লড়ছেন ১৭৭ জন, যেখানে ভিপি পদে ১০ জন এবং জিএস পদে লড়ছেন ৯ জন। হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৪৫ জন প্রার্থী। ঐতিহ্য ফিরিয়ে আনার এই নির্বাচনকে আন্দোলন সংগ্রামের ফসল বলে অভিহিত করেছেন জাকসুর সাবেক নেতারা। সাভার থেকে জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। গণতন্ত্র চর্চার অংশ হিসেবে ১৯৭২ সালে প্রতিষ্ঠার ১ বছরের মাথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ নির্বাচনটি হয় ১৯৯২ সালে। এরপর দীর্ঘ ৩৩ বছরের গণতান্ত্রিক আমলেও কোনো নির্বাচন দেখেনি জাবি শিক্ষার্থীরা। গত বছর স্বৈরাচার বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ৫ আগস্ট পট পরিবর্তনের পর দাবি ওঠে জাকসু নির্বাচনের। সাবেকরা বলছেন, ছাত্র সংসদ নির্বাচন আগামী দিনের নেতৃত্ব সৃষ্টি করে। সরকার ও প্রশাসনের সদিচ্ছা না থাকায় যা বিগত ৩৩ বছর হয়নি ক্যাম্পাসে। জাকসুর খুব সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ছিল। আমরা কিন্তু এখন ইদানিং সেই পরিবেশটা খুব কম দেখতে পাই। এই আন্তরিকতার অভাবের কারণেও কিন্তু এই ছাত্র সংসদগুলো নির্বাচিত সঠিক সময় হচ্ছে না, এবং সংসদ থাকলে ছাত্রছাত্রী শিক্ষার্থীদের ন্যায্য যে অধিকার সেগুলোকে তারা আদায় করে নিতে পারবেন। আশা করি যে আগামী দিনে যারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বে আসবেন বা দায়িত্বে আছেন বা থাকবেন, তারা অন্তত এই দিকটা নজর দিবেন যেন ছাত্র সংসদ নির্বাচনগুলি নিয়মিত হয়। সবসময় আমরা নির্বাচনে একটু উত্তেজনা বা একজনের প্রতি একটু চড়াও হওয়া বিগত সময় আমরাও দেখেছি, কিন্তু এইবার একেবারেই আশ্চর্য। এই আমাদের শিক্ষার্থীদের মধ্যে এত সহনশীল, তারা একসাথে বসে নাস্তা করে একসাথে বসে ভোট চাইতেছে, অথচ বিপরীত একজন আরেকজনের প্রতিপক্ষ। এই যে একটা আন্তরিকতা, এবং এটা দেখে প্রশাসন সত্যিই মুগ্ধ। আনন্দঘন পরিবেশে শেষ হয়েছে এবারের নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ, জমা দেওয়া, প্রচার প্রচারণা সহ অন্যান্য সব কার্যক্রম। কেন্দ্রীয় সংসদের ২৫ পদের প্রার্থী বাছাইয়ে ভোট দেবেন ১১,৯১৯ জন ভোটার। এজন্য বসানো হয়েছে ২২৪টি বুথ। নির্বাচন উপলক্ষে মোতায়েন থাকবে প্রায় ১২০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্বে থাকছে সেনাবাহিনী। এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন ইতিহাস তৈরি করবে জাবি শিক্ষার্থীরা, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল হামিদ, RTV। মেট্রো রেলের আয় বাড়াতে দোকান, ব্যাংকের বুথ ভাড়া দিচ্ছে কর্তৃপক্ষ। এজন্য স্টেশন ভিত্তিক দোকান, ব্যাংকের বুথ ও বিজ্ঞাপন ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে দোকান ভাড়ার দরপত্র জমা পড়েছে। মেট্রো কর্তৃপক্ষ বলছে, খাবার দোকানের জন্য বেশি আবেদন জমা পড়েছে, তবে তাদের চাওয়া স্মারক স্মৃতি বা প্রদর্শনীর দোকান বসবে। বিশেষজ্ঞরা বলছেন, এই বাণিজ্যিক ব্যবস্থা যেন যাত্রী সেবার ক্ষতি না করে সেদিকে খেয়াল রাখতে হবে। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ঢাকায় মেট্রো রেল পরিবহন ব্যবস্থায় নতুন এক দিগন্ত রচনা করলেও তৈরি হয়েছে বিভিন্ন চ্যালেঞ্জ। টিকিট বিক্রির আয় দিয়ে ঋণের কিস্তি ও পরিচালন ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ। এমন পরিস্থিতিতে বিকল্প আয়ের পথ খুঁজছে তারা। উদ্যোগ নেওয়া হয়েছে এরই মধ্যে। স্টেশনগুলোতে বিভিন্ন ব্যাংকের বুথ স্থাপন করা হয়েছে। এর পাশাপাশি আগারগাঁও ও কাওরান বাজার ছাড়া মেট্রো রেলের উত্তর থেকে মতিঝিল পর্যন্ত ১৪টি স্টেশনে ৩১টি দোকান ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে DMTCL। দরপত্রের মাধ্যমে চলছে ইজারা প্রক্রিয়া। DMTCL বলছে, বেশিরভাগ ফাস্টফুড ও কফি শপের জন্য আবেদন জমা পড়ছে। নিরাপত্তা বিবেচনায় স্টেশনে কোনো গ্যাসের চুলার অনুমোদন দেবেন না তারা। আমরা চাচ্ছি যে সুভেনির টাইপের সব দিবে। আর কিছু আছে, যেমন যদি ফুডের ক্ষেত্রে বেশি আগ্রহী সবাই, ফুড যদি দিতে হয় তাহলে আমাদের ড্রাই ফুডটাকে আমরা প্রেফার করছি। রান্না টান্না করে এখানে যে ফুড কুক করে বিক্রি করবে, এইটা আমরা নিরুৎসাহিত করছি, কারণ মেট্রো রেলে তো ফুড বহন করা, খাবার দাবার নেওয়া আনা এটা নিষিদ্ধ আছে। আর তাছাড়া লিকুইডটা তো একেবারেই প্রহিবিটেড। পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, দোকান ভাড়া পরিকল্পনা ভালো উদ্যোগ, তবে সবার আগে নিরাপত্তার বিষয় মাথায় রাখতে হবে।
শপ দিব, এটা ভালো একটা উদ্যোগ। কারণ হচ্ছে এখানে প্রথমত হচ্ছে যে কর্তৃপক্ষ এখানে বিজনেসের মাধ্যমে তার কিছু ইনকামের যেমন সুযোগ রয়েছে, পাশাপাশি হচ্ছে যে পরিবেশটা আপনার সুন্দর রাখা যাবে এবং যেই দোকানগুলো দিচ্ছে সেগুলোর ডিজাইন যাতে দৃষ্টিনন্দন হয়, প্রয়োজনে কর্তৃপক্ষ ডিজাইনগুলো চেক করতে, যেন তেন টাইপের দোকান যেন এখানে বা সব যাতে এখানে না থাকে এবং কোনো ফায়ার হ্যাজার্ড বা অন্য কোনো হ্যাজার্ড আছে কিনা সেটা যাতে 100% মেনটেন করা হয়, তাহলে আমি মনে করি খুব ভালো একটা উদ্যোগ এখানে আসবে। মেট্রো রেলের ট্রেনের সংখ্যা বাড়ানো, স্টেশনের কাছে গাড়ি পার্কিং ভাড়া দেওয়ার বিষয়ে উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। বাগেরহাটের 4 আসন ফিরিয়ে দেওয়ার দাবিতে 48 ঘন্টার হরতালের আজ দ্বিতীয় দিন। সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে বুধবার সকাল 6টা থেকে এ হরতাল শুরু হয়েছে। গতকাল থেকেই জেলার প্রবেশ দ্বারগুলো বন্ধ রয়েছে, এতে দূরপাল্লার ও অভ্যন্তরীণ সকল রুটের যান চলাচল বন্ধ রয়েছে। আজও জেলার সরকারি বেসরকারি অফিস, আদালত, দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান, মংলা বন্দর, ইপিজেড সহ সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। মোড়ে মোড়ে রাস্তা আটকে রেখেছে হরতাল সমর্থকরা। এদিকে এ হরতালের কারণে খুলনা থেকে ঢাকামুখী বাস চলাচল বন্ধ রয়েছে। হরতালের বিষয়ে আরো জানাতে বাগেরহাট থেকে যুক্ত হচ্ছে সহকর্মী শামসুর রহমান। শামসুর, হরতালের কি অবস্থা দেখছেন আর যান চলাচল বন্ধ থাকায় জনজীবনের দুর্ভোগ কেমন দেখছেন জানাবেন। ফাহমিদা, আপনি যেমনটি বলছিলেন, গতকাল সকাল থেকে কিন্তু এই হরতাল শুরু হয়েছে এবং এই হরতালে কিন্তু আমরা বিগত দিনে যে হরতাল দেখেছি তার থেকে কয়েক গুণ বেশি কঠোর এই হরতাল। অর্থাৎ এই হরতালে কোনো গাড়ি ঘোড়া চলাচল দূরের কথা, কোনো মোটরসাইকেল এমনকি কোনো ধরনের ভ্যান গাড়ি চলতে দেওয়া হচ্ছে না। এরপরে কিন্তু জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে এবং এই একদিকে তীব্র গরম, প্রচণ্ড রোদ, অপরদিকে এই হরতালে যান চলাচল বন্ধ থাকে কিন্তু মানুষ ব্যাপক ভোগান্তি পড়ছে এবং তারা দ্রুত এই সমস্যার সমাধানের কথা বলছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে। এখানে কিন্তু সর্বদলীয় সম্মিলিত কমিটির কিন্তু নেতৃবৃন্দ রয়েছেন। তারা কিন্তু গতকাল সকাল থেকে এই কার্যালয়টি অবরুদ্ধ করে রেখেছেন এবং বাগেরহাটের সকল দোকানপাট কিন্তু এখনও বন্ধ রয়েছে। তো আমরা এখন কথা বলার চেষ্টা করবো বাগেরহাটের বিএনপি জাতীয় কেন্দ্রীয় নির্বাহী কমিটি গবেষণা বিষয়ক সম্পাদক কৃষি শামীম রহমান শামী আমাদের জানাবেন আপনাদের কর্মসূচি কী এবং আমরা কী বলতে চাই। ধন্যবাদ। আজকে আমরা সন্ধ্যার সময় আমাদের কর্মসূচি 48 ঘন্টার কর্মসূচি শেষ হবে। তার পূর্বেই 12:30টার মধ্যেই আমরা সর্বদলীয়ভাবে সর্বশ্রেণী পেশার মানুষ আমরা আবার বসে পরবর্তী কর্মসূচি আমরা গ্রহণ করব। এই নির্বাচন কমিশন যদি আমাদের 4টি সংসদীয় আসন ফেরত না দেয়, এর পরবর্তীতে নেতৃবৃন্দ বসে কঠোরতম কর্মসূচি, প্রশাসনিক অবরোধ, অসহযোগ আন্দোলন সহ, হরতাল অবরোধ সহ সব ধরনের কর্মসূচি, মংলা পোর্ট বন্ধ, ইপিজেড বন্ধ, আমাদের তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ, চিংড়ি এবং কাঁকড়ার শিল্প, বিদেশে রপ্তানি হয় হিমায়িত চিংড়ি শিল্প, সব কিছু এই শহরের এই জেলাকে বন্ধ করে দিয়ে বাগেরহাট থেকে এই জেলাকে আমরা বিচ্ছিন্ন করে দেব। এই জায়গায় নির্বাচন কমিশন যেন আমাদেরকে ঠেলে না দেয়। এখনও শুভবুদ্ধির উদয় হবে বলে আমরা আশা করি, বাগেরহাটবাসী আশা করে। নির্বাচন কমিশন যে অবিচার করেছে, অন্যায় করেছে, বাগেরহাটবাসীর সাথে যে প্রতারণা সততা করেছে, অধিকার হরণ করছে, তাদেরকে ক্ষমা চেয়ে আমাদের 4টি সংসদীয় আসন ফেরত দিতে হবে। জি, উনি যেমনটি বলছিলেন উনি আরও কঠোর কর্মসূচি দিবেন আগামীতে। বাগেরহাটবাসী চায় এই ধরনের কর্মসূচি যেন না আসে, তারা ভোগান্তি যেন কমে এমন কথা তারা বলছেন এবং তারা এটাও বলছেন যে এই দ্রুত সময়ে এই সমস্যার সমাধান করার জন্য আমরা দেখেছি বাগেরহাট কার্যত অচল হয়ে পড়েছে। বাগেরহাটে কিন্তু কোনো সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমরা কিন্তু বাগেরহাটে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরে দেখেছি, তারা সকল পদের বন্ধ রেখেছেন এবং দ্রুত সময়ে সমস্যার সমাধানের জন্য আমাদের তারা দাবি জানিয়েছেন যে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ। ফাহমিদা, বাগেরহাট থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে। নির্বাচন কমিশনের সম্প্রতি গেজেটে সীমানা পুনর্বিন্যাস নিয়ে ফরিদপুরে 4র্থ দিনের মতো উত্তপ্ত হয়ে উঠেছে। ভোট থেকে ভাঙা উপজেলার আলগি ইউনিয়ন ও হামিরদি ইউনিয়ন দুটি নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করায় ঢাকা খুলনা মহাসড়ক ও ঢাকা বরিশাল মহাসড়কে গাছ কেটে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী। এদিকে মহাসড়ক অবরোধ থাকায় যাত্রীসহ সাধারণের ভোগান্তি বাড়তে শুরু করেছে। এ পথ দিয়ে যাওয়া আসারত যাত্রীসহ সাধারণ মানুষের দিন দিন ভোগান্তি বেড়েই চলছে।
সড়কের দৈর্ঘ্য ৩৮ কিলোমিটার, এর মধ্যে ঝুঁকিপূর্ণ বাঁক রয়েছে ১৩৫টি। ভাঙা খানাখন্দ স্থানে স্থানে। সড়কের যে প্রশস্ততা তাতে ছোটখাটো দুটি গাড়ি পাশাপাশি চলা প্রায় অসম্ভব। ফলে ১ ঘন্টার এই পথ পাড়ি দিতে সময় লাগে ২ থেকে ২.৫ ঘন্টা। ব্রাহ্মণবাড়িয়ার কোনাঘাট থেকে করুইকান্দি ফেরিঘাট পর্যন্ত এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করছে কয়েক হাজার যানবাহন, ঘটছে দুর্ঘটনা। ব্রাহ্মণবাড়িয়ার প্রতিনিধি আজিজুর রহমান পায়েলের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সাকিব আল হাসান। ৩৮ কিলোমিটার সড়কের প্রতি মিটারে গড়ে বাঁক আছে প্রায় ৪টি। উঠে গেছে সড়কের কার্পেটিং, খানাখন্দে ভরে গেছে পুরো সড়ক। ১২ ফুট প্রশস্ত ব্রাহ্মণবাড়িয়ার এই বেহাল সড়ক দিয়েই প্রতিদিন চলাচল করছে বাস, ট্রাক সহ ছোট বড় কয়েক হাজার যান। ১৩৫টি বাঁক ও সড়কের বেহাল অবস্থা হওয়ায় ৩৮ কিলোমিটারের এই সড়ক পার হতে সময় লাগছে ২ থেকে ২.৫ ঘন্টা। বর্ষা এলে জমছে পানি, নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। অনেক মোড় আছে, এই মোড়ের কারণে আপনার ২ ঘন্টা ১.৫ ঘন্টা লেগে যায়। যদি রাস্তাটা আপনার ভালো হয় তাহলে লাগবে শুধু আপনাদের ৪০ মিনিট। রাস্তা বেশি ভালো না, ভাঙ্গা ভুঙ্গা, অনেক অবস্থা খুব খারাপ। ১২ ফিট কোন রাস্তা তার চেয়ে কম, আমাদের প্রতিনিয়ত সমস্যা হয়। সড়কটি নতুন করে নির্মাণে ভূমি অধিগ্রহণ ও দরপত্র প্রক্রিয়াধীন বলছেন সড়ক বিভাগের এই কর্মকর্তা। এই সড়ক দিয়ে আসলে যান চলাচল বর্তমানে খুবই ঝুঁকিপূর্ণ। তবে আসার কথা হলো এই সড়কটি নতুনভাবে নির্মাণের জন্য একটি প্রকল্প পাস হয়েছে। ঠিকাদার নিয়োগের পাশাপাশি আমাদের অধিগ্রহণ প্রক্রিয়াটা ত্বরান্বিত করতে পারলে আমরা এই প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করতে পারব। দ্রুত ভূমি অধিগ্রহণ ও দরপত্র প্রক্রিয়া শেষে কর্তৃপক্ষের যথাযথ নজরদারিতে নির্মাণ হবে এই সড়ক, এমনটাই প্রত্যাশা এই সড়কে চলা লাখো মানুষের। সাকিব আল হাসান, RTV। হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8:30টায়। কাগজে কলমে দুর্বল দল হংকংকে সহজভাবে নিচ্ছে না বাংলাদেশ। ম্যাচে নিজেদের স্বাভাবিক ক্রিকেট খেলে বড় জয় নিয়ে ফেরাই লক্ষ্য টাইগার অধিনায়ক লিটন দাসের। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। উদ্বোধনী ম্যাচে হংকংয়ের বিপক্ষে আফগানিস্তানের বিশাল ব্যবধানে জয়ের পর কিছুটা চাপে বাংলাদেশ, কারণ রান রেটে আফগানিস্তানের চেয়ে এগিয়ে থাকতে টাইগারদেরও দরকার বড় ব্যবধানের জয়। বিষয়টা মাথায় রেখেই দলের কৌশল সাজাবেন কোচ ফিল সিমন্স। অপেক্ষাকৃত দুর্বল দল হংকংকে নিয়ে অবশ্য সাবধানী টিম বাংলাদেশ। সংবাদ সম্মেলনে অবশ্য বিষয়টা নিয়ে কথা বলেছেন অধিনায়ক লিটন। জানিয়েছেন প্রতিপক্ষ কোনোভাবেই দুর্বল নয়, অনিশ্চয়তার খেলা ক্রিকেটে যে কোনো দিন যে কেউ যে কাউকেই হারিয়ে দিতে পারে। চাপে থাকা বাংলাদেশ দল অবশ্য আরও এক জায়গায় পিছিয়ে। ২০১৪ সালের টি-20 বিশ্বকাপে চট্টগ্রামে এই হংকংয়ের বিপক্ষে হারের রেকর্ড আছে বাংলাদেশের। অবশ্য সেই দলের কেউই নেই এবার স্কোয়াডে। সেই অতীত অবশ্য মনে রাখছেন না টাইগার অধিনায়ক। জানিয়েছেন সাম্প্রতিক অতীতে দুর্দান্ত ফর্মে থাকা টিম বাংলাদেশ এই বিষয়টি মনে রাখার অবস্থায় নেই। প্রতিপক্ষ হংকং বলি কিনা অদৃশ্য অজানা শঙ্কা বাংলাদেশ দলে, তবে সে জুজু পেরুতে পারার পাশাপাশি নেট রান রেটের বিষয়টি মাথায় রেখেই মাঠে নামবে টিম টাইগার্স। মাহফুজুল ইসলাম, RTV। চট্টগ্রামের মিরসরাইয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোহাম্মদ শাহিদকে হত্যার অভিযোগ উঠেছে প্রবাসী বাবা নুরুজ্জামানের বিরুদ্ধে। বুধবার সন্ধ্যায় মিরসরাইয়ের পশ্চিম মায়ানী গ্রামের বাড়িতে ঘটনা ঘটে। নিহত শাহিদ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী। নিহত শাহিদের মা জানান 2 মেয়ে ও 1 ছেলেকে নিয়ে ছিল তাদের সংসার। শাহিদের বাবা সৌদি প্রবাসী। কিছুদিন আগে তিনি বাড়িতে আসেন। মঙ্গলবার দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে ঘরে আনেন তিনি। এর জেরে কথা কাটাকাটি এক পর্যায়ে ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেন নুরুজ্জামান। এ সময় ছেলের হত্যার বিচার দাবি করেন তিনি। ঘটনার পর নুরুজ্জামান পলাতক। পটুয়াখালীর লোহালিয়া নদী তীরের মাটি রাতের আঁধারে কেটে নিচ্ছে এলাকার প্রভাবশালীরা। নিয়ম নীতি ও আইন কানুনের তোয়াক্কা না করে সদর উপজেলার পালপাড়া বাজার সংলগ্ন নদীর অংশ থেকে কাটা হচ্ছে মাটি। অভিযোগ উঠেছে মাটি কেটে তা বিভিন্ন ইট ভাটায় বিক্রি করছে অভিযুক্তরা। স্থানীয়রা বলছে অবৈধ মাটি ব্যবসা বন্ধ না করলে ভাঙনের ঝুঁকিতে পড়বে কৃষি জমি, বেড়িবাঁধের রাস্তা সহ বিভিন্ন স্থাপনা। পটুয়াখালী থেকে মুফতি সালাউদ্দিনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ।
পটুয়াখালীর সদর উপজেলার খরস্রোতা নদী লোহালিয়া। নদীটির তীর ঘেঁষে রয়েছে অসংখ্য সরকারি এবং ব্যক্তি মালিকানাধীন স্থাপনা ও কৃষি জমি। তবে মাটিখেকোড়া নদী থেকে অবৈধভাবে মাটি কেটে স্থানীয় ইটভাটায় বিক্রি করায় ঝুঁকিতে পড়েছে নদী তীরের জমিতে গড়ে ওঠা এসব স্থাপনা। ভেকু আর ডাম্পার দিয়ে উত্তোলনকৃত মাটি বিক্রি হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এর বিরুদ্ধে প্রতিবাদ জানালে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এলাকাবাসীর। দুদিন পরে আমাদের এই রাস্তাঘাট ভেঙে যাবে, এসব বলার পরে ওই যে যারা মাটি কাটতেছিল তারা আমার কাছে তৈরি আসছে আমাকে মারতে। আগামুরা পেরিয়ে বেকু দিয়ে রাত্রে কাটিয়ে নেয়, তারপর আমরা বেমালা বা দায়ী করছি। হ্যাঁ, উপরে আমাকে চাপ সৃষ্টি হয়। আমার বাবারে বলছে যে তোমার ঠেকছে কি, তুমি আনে বইয়া দোকানদারি করো, তুমি দোকানদারি করবা, মাটি নেবে। নদী তীরের মাটি কেটে না আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ করে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে, এরকম অবস্থায় মাটি কেটে নেওয়ার কোনো যাবে না। এই বিষয়টা আমাদের যে প্রশাসন আছে তাদের সাথে সমন্বয় করে এটার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব। ব্যক্তিগত সম্পত্তি অর্থাৎ রেকর্ডি সম্পত্তি হইলেও সেক্ষেত্রে আমাদের নদীর পাশ থেকে মাটি কাটার বা কোনো একটা ল্যান্ডের সার্ফেস এরিয়া থেকে মাটি কাটার বিধান নেই। যদি একান্তই প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদের উপজেলা বা জেলা প্রশাসনের অনুমতি নিয়ে তারা এটা করতে পারে। রাস্তা, ফসলি জমি সহ বিস্তীর্ণ জনপদ মাটিখেকোদের হাত থেকে রক্ষা করতে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV। সকালের সংবাদ এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।